আসিফ নজরুল স্যার একটু যদি সুযোগ পাই ইউনুসের দিকে বন্দুক তাক করতে 1 সেকেন্ডের সময় নেবে না, কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে 17 বছর ধরে। আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসপি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো। বিতর্কের মধ্যে পড়ে এমন 2-4 জন মানুষের মধ্যে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। বর্তমান সরকার যারা চালাচ্ছেন, এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলের আরো একটি গোপন তথ্য ফাঁস করলেন, আনলেন মাদক ও নারী ঘটি। এইবার কঠিনভাবে ফেঁসে গেলেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বাংলাদেশের বিপক্ষে ও ভারতের পক্ষ নিয়ে কথা বলেছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, যা আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। তাকে ডিফেন্স করছে, তারা তাদের সুবিধাভোগী। আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে, কেউ নিবন্ধন নিচ্ছে, কেউ প্রকল্প নিচ্ছে, কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে বাগিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার। এটা দেখতেই পাচ্ছেন, তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। যারা তার পক্ষে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন, মিথ্যা প্রমাণ করেন। আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন, প্রিয় আছেন, কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করছি। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন। আপনি মিথ্যা প্রমাণ করলে তো আপনাকে স্যালুট জানাবো। আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য। আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী। একটু যদি সুযোগ পাই ইউনুসের দিকে বন্দুক তাক করতে 1 সেকেন্ডের সময় নেবে না, কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে 17 বছর ধরে। এরা আমার লোক নয়, বাংলাদেশের লোক নয়। ভারতীয় এজেন্টরা এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায়। আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন, হ্যাঁ তার সমালোচনা আলোচনা থাকবেই। তার যে বক্তব্য, ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য, এটা আমি বলছি না, কিন্তু তিনি যে কয় পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পার্সেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি, আপনার জাস্টিফিকেশন কি, সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন? আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে, গত 5ই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না, তারা যান নাই। এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফাইসালা হবে রাজপথ থেকে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না। এখনো তাদের বক্তব্যগুলো আছে। কিছুক্ষণ আগে জাহিদ হাসান অন্যতম সমন্বয়ক, তার ফেসবুক পোস্ট করলাম যে 3 জন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন, সেই 3 জনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন। তাহলে আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয়ক পরিচয় বঙ্গভবনে নিয়ে গেলেন? তিনি তাদের চিনতেন না? ওই 3 জনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা। এরকম একজন নেতাকেও, মানে যে মূল রাজনীতি করে, তাকেও ছাত্র পরিচয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আরেকজন নারীকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কেউ চিনেই না। তো এরকম যাদেরকে পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা কেউই ছাত্রদের প্রতিনিধি ছিলেন না। আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য বঙ্গভবনে সেদিন সন্ধ্যাবেলায়, তার 2 পাশে তারা দাঁড়িয়ে আছে, ভিডিও ছবি এখনো আছে। আসিফ নজরুল সাহেব তখন কেন তাদেরকে পাশে রেখে বক্তব্য দিলেন? তিনিও ছিলেন, তাদের জানেন। তো এখান থেকে তো পরিষ্কার যে এটি বড় ধরনের একটি রহস্যময় ঘটনা সেদিন ঘটেছে। আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, 2000 মানুষ জীবন দিলেন, শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য। তারা বিপ্লব করেছে, আমরা বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে, একবারেই পরিকল্পিতভাবে। ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যারা সেই মিটিংয়ে ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরম্যাটে সরকার হবে? আমরা এটা কেন মানব? কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন? ওয়াই? আপনাদের কে পারমিশন দিয়েছিল? কে অনুমোদন দিল? আমরা কি এই হাসিনার সংবিধান মানার জন্য রক্ত দিলাম, জীবন দিলাম? 2000 মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য? সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি, আমরা ঠিকই জানি, রাজনৈতিক মহল জানি। সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো, যা কিছু হবে হাসিনার ফরম্যাটেই হবে। এবং উপদেষ্টা পরিষদে
হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায়, ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায়, আজকে সেটাই তারা বাস্তবায়ন। ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, একজন বিশ্লেষক হিসেবে, সময়ের সাক্ষী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা নিশ্চয়ই বর্ণনা করার দাবি রাখে, এবং দর্শক সেখান থেকেও হয়তো বাকি কিছু তথ্য নিয়ে তার যে চরিত্র কিংবা পোস্টমর্টেম সেটি তারা অনুসন্ধান করতে পারবেন। 2 আগস্ট যখন একেবারে আমরা জানি যে তখনও 1 দফা ঘোষণা হয়নি, তখনও ছাত্ররা 9 দফা ঘোষণার মিছিল নিয়ে প্রতিবাদ করছে, মাঠে হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে। গণ অধিকার পরিষদের সামনের সারির নেতা হাসান আল মামুনের পোস্ট থেকে নেওয়া এই ছবি, সেখানে দেখা যায় ডক্টর আসিফ নজরুল মাঠে ছাত্র নেতাদের সাথে বুক চিতিয়ে মিছিল করছেন এবং খুনের প্রতিবাদ করছেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন, ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় রাজপথে লড়ছেন। জুলাইয়ের 16 তারিখে যখন আবু সাঈদের হত্যাকাণ্ড সংঘটিত হয়, আবু সাঈদ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর সারা বিশ্ব যখন ফুঁসে ওঠে, ছাত্ররা যখন ফুঁসে ওঠে, আমরা যখন ফুঁসে উঠি, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো একক কিংবা সামনের সারির কোনো মানুষকে হয়তো পাওয়া যাবে না যে তারা বুক ফুলিয়ে বলছে এটি একটি অন্যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার যেই ঘোষণা কিংবা যে দাবি, সেটিও ডক্টর আসিফ নজরুল দিয়েছিলেন। আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন। 3টি ঘটনা দিয়েই নিশ্চয়ই সবকিছুর পরিস্থিতি বর্ণনা করা যাবে না, কিন্তু যেই জিনিসটি বর্ণনা করা যাবে সেটি হলো যে বর্তমান সরকার যেটা চালাচ্ছে, যারা চালাচ্ছে, তাদের মধ্যে সামনের সারিতে কথাবার্তা বলে, সিদ্ধান্ত নেয় এবং বিতর্কের মধ্যে পড়ে এমন 2-4 জন মানুষের মধ্যে আসিফ নজরুল অবশ্যই অন্যতম। কিন্তু এর বাইরেও আসিফ নজরুলের আরেকটি অবদান কিংবা পরিচয়, সেটি কেন মানুষ ভুলে যাচ্ছে? আমরা ভুলে যাচ্ছি যে বর্তমান সরকার যারা চালাচ্ছেন, খোদ সরকার প্রধান ডক্টর ইউনূস এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করেননি যতক্ষণ না পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে, উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের ডাক পেয়েছেন। তার আগে তিনি ছিলেন প্যারিসে, বাংলাদেশের মাটিতেও ছিলেন না, কেননা তার মাথার উপরে অনেকগুলো মামলা এবং জেলে যাওয়ার খড়গ নিয়েই তিনি পথ চলছিলেন। আমরা তাদেরকে উচ্চবাচ্য করতে দেখিনি। আজকে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম, এই 3টি চরিত্রের বাইরে বর্তমান উপদেষ্টা পরিষদের আর একজন উপদেষ্টাকেও আমরা দেখাতে পারবো না, আপনারা খুঁজে পাবেন না যে মাঠে থেকে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সরাসরি নেতৃত্বে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। তো সেই মানুষটি আর কেউ নন, ডক্টর আসিফ নজরুল। আরেকজন আছে, আমরা ওই 4 তারিখের মিটিংয়ে যে জুম মিটিং করি সেখানে যোগ দিয়েছিলেন শফিকুল আলম নামক একজন সাংবাদিক, যিনি এএফপি ঢাকা ব্যুরো চিফ হিসেবে সাংবাদিক হিসেবে কাজ করতেন। আপনারা সবাই তাকে চিনেন, এখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি। আমরা যখন অনলাইনে সব বন্ধ, ইন্টারনেট বন্ধ, আমরা কোনো তথ্য পেতাম না, তিনি আমাদেরকে প্রতিনিয়ত মাঠের তথ্য হাজির করতেন, সরজমিন তথ্য দেখতেন, বিদ্রোহ, বিপ্লব, গণঅভ্যুত্থানের যে স্পিড, যে দামামা, সেটি আমাদেরকে বর্ণনা করতেন। সেখান থেকে তথ্য নিয়ে আমরা আমাদের মতো করে মাঠের পরিস্থিতি পর্যালোচনার সুযোগ পেতাম। এই 2 জন ব্যক্তি, ছাত্ররা 3 জন, আর আসিফ নজরুল এবং শফিকুল আলম ছাড়া জুলাই অভ্যুত্থানের সরাসরি ভূমিকা রেখেছে এমন দ্বিতীয় একজনও নেই বর্তমান উপদেষ্টা পরিষদে। কিন্তু সেই আসিফ নজরুলকে নিয়েই এবং শফিকুল আলমকে নিয়েই যত অপপ্রচার, অপপ্রচারণা কারা করছেন, কিভাবে করছেন, নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা বুঝেন। হয়তো আপনারা অনেকেই বলবেন যে না, ঠিক আছে, বিপ্লবের আগে তার ভূমিকা একরকম ছিল, কিন্তু এখন তার কারণে অভ্যুত্থানের যে মূল লক্ষ্য, উদ্দেশ্য, সেটি নষ্ট হচ্ছে এবং তিনি আসলে আমাদের একজন শত্রু। কেন বলবেন? কেননা আপনাদেরকে এভাবেই বোঝানো হচ্ছে, আপনাদেরকে এভাবেই খাওয়ানো হচ্ছে। আর এর বাইরে এই ঘটনাগুলোকে, এই ন্যারেটিভকে ব্যাখ্যা করার কিংবা ভাঙার মতো কোন রকম যুক্তি আমরা এর মধ্যে এখনো সোশ্যাল মিডিয়াতে দেখিনি। আমি নিজেও এই বিতর্কের অংশ হতে চাইনি, কিন্তু চাচ্ছি এই কারণে যে না, সময়ের দর্পণ হিসেবে এটি বলা দরকার, বোঝানো দরকার, মানুষ মানুষের মতো সিদ্ধান্ত নেবে। দেখুন, আসিফ নজরুল এমন একজন ব্যক্তি যিনি গত 16টা বছর বাংলাদেশের মাটিতে থেকে নানা রকম টকশো, বক্তৃতা, বিবৃতিতে তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা তার পক্ষে বলে গিয়েছেন ধর্ম নিরপেক্ষতার প্রতি, এমনকি ইসলাম ধর্মকে যারা অবমাননা করে তাদের প্রতিও তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন। সরকার পতনের অন্তত 4 মাস আগে, গত রোজায়, এই রোজা আমরা এখনো আসিনি, গত রোজায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
ইফতার মাহফিলে বাধা দেয় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করে যখন অবস্থান নেয়, রোজা রাখা অন্যরকম আবেগের জায়গায়। রোজা শুধু ধর্ম পালন কিংবা স্রষ্টার প্রতি আনুগত্য প্রদর্শন, ভালোবাসা প্রদর্শন না, মানুষের যে একত্রতা, একসাথে বসে ইফতার করা, ধনী গরিবের বৈষম্য বিরোধ নিরসন করার যে একটা অনন্য সাধারণ একটা উদ্যোগ, একটা রেওয়াজ, সেটা বাধা দেয় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন হেলমেট বাহিনী ছাত্রলীগ। তখন আসিফ নজরুল একজন ব্যক্তি যিনি ঘাড় দাঁড়া করে, শির দাঁড়া করে দাঁড়িয়ে গিয়ে প্রতিবাদ করে বলেছিলেন যে এটা কোনো পন্থা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না। এখন আসিফ নজরুল, আপনারা অনেকেই বললেন যে আসিফ নজরুলের ভালো দিকগুলো আপনি বললেন, খারাপ দিকগুলো বলবেন না কেন? খারাপ দিক হলো ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলার একটা বিপদ আছে। বিপদ আছে এই যে মানুষ তার অবস্থান সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় বদল হয়। আমার নিজেরও গত 10-15 বছর ধরে যে আমি আপনাদের সামনে কথা বলছি, কখনো কখনো আমার কোনো সিদ্ধান্ত মাঠে কার্যকর হয়নি, ফলাফল আলোর মুখ দেখেনি, সফল হয়নি। কিন্তু কোথাও আপনারা এমনিতেও পাবেন যে কথা প্রসঙ্গে হয়তো বেফাস কথা বলে ফেলেছে, কিংবা এমন তত্ত্ব আমি হাজির করেছি যেই তত্ত্বের সাথে মাঠের তত্ত্বের বাস্তবতার কোনো মিল নেই। হতে পারে, এটি বাস্তবতা, এটি মানুষের সহজাত প্রবৃত্তি। সেটা শুধু আমি একা নই, আরো যারা কথা বলেন সবারই এই ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদেরও হিসাব নিকাশ ভুল হয় বলেই প্রতাপশালী শেখ হাসিনার পতন হয়েছে। যেই দেশটাকে তিনি বাবার সম্পত্তি মনে করেছিলেন, সেই দেশের কোথাও তার নামে একটা মিছিল করার মতো সক্ষমতা কিংবা পরিবেশ বাংলাদেশে নেই। এটাই বাস্তবতা। যারা তার বিরোধিতা করছেন তাদের চোখে আসিফ নজরুলের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সেই সীমাবদ্ধতার প্রেক্ষিতে তাকে যেই মানুষটি বুক চিতিয়ে ঢাকা শহরে ছাত্রদের সাথে আন্দোলন করেছে, তাদেরকে গাইড করেছে, আবু সাইদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে, ইসলামোফোবের প্রতিবাদ করেছে, জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বিচারিক যে অসঙ্গতি সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলেছে আইনের শিক্ষক হিসেবে, সেই মানুষটিকে এখন জাতীয় শত্রু হিসেবে আপনারা গণ্য করছেন, কিছু মানুষ গণ্য করার চেষ্টা করছে। কতখানি বাস্তবসম্মত তাদের এই দাবি, কতখানি বাস্তবসম্মত তাদের এই প্রচেষ্টা, নাকি এটি একটি হীন ব্যক্তি আক্রোশ? আমাকে উপদেষ্টা করা হয়নি, আমাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়নি, সে কারণে আসিফ নজরুলকে দোষারোপ করে আসিফ নজরুলকে জাতীয় শত্রু বানানো, শফিকুর আলম যিনি যুদ্ধের সময় মাঠের সংবাদ পৌঁছে দিয়েছেন আমাদেরকে, তাকে গণশত্রু বানানো, এগুলো কোন ধরনের রাজনীতি, কোন ধরনের মনোবৃত্তি, কোন ধরনের প্রচেষ্টা, কারা করছে? এই সরকার ব্যর্থ হলে কার লাভ? আওয়ামী লীগের লস না লাভ? আওয়ামী লীগের লাভের জন্য যারা কাজ করছে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? আওয়ামী লীগের লাভ হলে সেটা ভারতের লস না লাভ? ভারতের লাভের জন্য যারা কাজ করছে তারা কার এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে? এই সমস্ত প্রশ্ন, সময়ের প্রশ্ন। আমি শেষ করব কেবল একটা উদাহরণ দিয়ে। আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুনর্বাসন করেন কাদেরকে? ফ্যাসিবাদের দোষরদেরকে আশেপাশে রাখেন। হ্যাঁ, আসিফ নজরুল এমনই একজন মানুষ যিনি 15টা বছর ধরে সরকারের অনেক মানুষের সাথে তার সুসম্পর্ক যেমন ছিল, বিরোধী দলের মানুষের সাথেও তার সুসম্পর্ক ছিল। একটা সোসাইটিতে যখন একটা মানুষ বাস করে, সব রকম মানুষের সাথে তার বাস করতে হয়। আপনারা যারা দেখছেন, আপনার গ্রামের যেই ছেলেটি শিবিরের রাজনীতি করে তার সাথেও আপনার বন্ধুত্ব, আওয়ামী লীগ যে করেছে ছাত্রলীগ তার সাথেও আপনার বন্ধুত্ব। আপনি যেই মুরব্বী মসজিদের ইমাম দেখছেন, আপনার সাথে এলাকার মসজিদ কমিটির যেই লোক আওয়ামী লীগের রাজনীতি করতো তার সাথেও যেমন আপনার সম্পর্ক, যেই লোক জামায়াতে ইসলামের রাজনীতি করতো কিংবা চরমনায়ের শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি করতো তার সাথে আপনার সম্পর্ক। এটাই হলো সামাজিক কাঠামো, সোসাইটি। সোসাইটিতে যখন আমরা বসবাস করি, সব মানুষের সাথে মিলেমিশে থাকাটাই স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। এখন পরিস্থিতিটি পাল্টে গেছে বলে আমি কেন আমার সোসাইটিতে আওয়ামী লীগের সাথে তখন বসবাস করেছি সেইটা টেনে এনে যারা আমাকে বিপ্লবের শত্রু বানিয়ে দিতে চান, তাদের নিশ্চয়ই হীন কোনো এজেন্ডা আছে, হীন কোনো ব্যক্তির স্বার্থ আছে। ডক্টর আসিফ নজরুল এটার ব্যাখ্যা দিয়েছেন নিজেই, যে দুটি নিয়োগ নিয়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা শুনলেন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। এই উপদেষ্টা আসিফ নজরুল নাকি ভারতের পক্ষ নিয়ে এবং বাংলাদেশের বিপক্ষ নিয়ে ছিলেন, যার কারণে এটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।